আদাব। আমি সুপর্ণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিতভাবে প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন কমপ্লিট করছো, ঠিক আছে? তো আমরা কিন্তু অনেকগুলা ইম্পর্টেন্ট টপিকস ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ, আমাদের পড়ার কিন্তু আস্তে আস্তে পারছে। হ্যাঁ, তো আশা করি যে পড়াগুলো সুন্দরভাবে কমপ্লিট করবে এবং যখন এগুলা পড়বে সাথে সাথে লিখবে। তাহলে কিন্তু মেমোরিজটা ভালো থাকে, ঠিক আছে? কারণ পড়লে কিন্তু শুধু মনে থাকে না, যত বেশি লিখবে তত বেশি মনে থাকবে, ঠিক আছে? তো আর বিশেষ করে তো কেমিস্ট্রি প্রচুর লিখতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে আমরা যে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গুণগত রসায়ন, রসায়ন প্রথম পত্রে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আলোচনা করছিলাম। তো এর মধ্যে আমরা এই গুণগত রসায়নে অনেকগুলা টপিকস কভার করেছি। তো আজকে আমরা যে টপিক্সের কথা বলবো সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং পরীক্ষায় দেখা যাচ্ছে যে আসে, ঠিক আছে? কোনো আমার প্রত্যেক পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, এমসিকিউ বলো, হ্যাঁ, তারপর তোমার যে রিটেন এগুলোতে কিন্তু থাকে, ঠিক আছে? আমাদের বহু নির্বাচনীতে, হ্যাঁ, এখান থেকে থাকে। তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন কিন্তু এগুলোতে থাকে। হ্যাঁ, তো আশা করি ক্লাস মনোযোগ দিয়ে পড়বে। ওকে, তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রবণ ও দ্রাব্যতা। দ্রবণ ও দ্রাব্যতা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস। ফার্স্টে আমরা আলোচনা করব দ্রবণ কি। হ্যাঁ, তো আস্তে আস্তে দ্রবণ দ্রাব্যতা এগুলো সবগুলো কমপ্লিট করব। ওকে, তো ফার্স্টে আলাপ করছি দ্রবণ কি। দ্রবণ হচ্ছে একাধিক পদার্থের একটি সমসত্ব মিশ্রণ, যার সংযুক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়, তখন আমরা তাকে বলবো কি দ্রবণ, ঠিক আছে? তো যেমন ধরো আমাদের যে পার্টিকেল সাইজ, হ্যাঁ, আমরা পার্টিকেল সাইজ সম্পর্কে তো জানি। পার্টিকেল সাইজের যখন আমার পাওয়ার 10⁻⁷ থাকে, তখন এগুলো কি করে দ্রাব্যতার যে আন্তঃকণার যে দ্রাবকে আন্তঃকণার যে ফাঁক থাকে, হ্যাঁ, তো ওইটা কি করে, সেটা দখল করে একটা জায়গা সৃষ্টি দখল করে নেয়। তখন কি করে দখল করে যে একটা কি সৃষ্টি করে, দ্রবণী সৃষ্টি করে ফেলে, ঠিক আছে? তখন তাকে আমরা বলবো কি দ্রবণ, ঠিক আছে? তো দ্রবণ কয় প্রকার? দ্রবণ হচ্ছে 3 প্রকার আমরা বলতে পারি। একটা হচ্ছে কি সমসত্ব মিশ্রণ, সমসত্ব দ্রবণ, অসমসত্ব দ্রবণ, আর একটা হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ। তো কি কি বললাম? দ্রবণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমসত্ব দ্রবণ, অসমসত্ব দ্রবণ, আর একটা কি অতিপৃক্ত দ্রবণ। ফার্স্টে আমরা আলোচনা করছি কি সমসত্ব দ্রবণ বলতে কি বুঝি। সমসত্ব দ্রবণ, ঠিক আছে? সমসত্ব দ্রবণ হচ্ছে কি, যখন কোনো দ্রাবকের মধ্যে কি আমি যে যতটুকু দ্রব, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে যতটুকু পরিমাণ দ্রব, যে সর্বাধিক দ্রব দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে, তখন আমরা বলবো কি সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? তখন বলবো কি সমসত্ব মিশ্রণ। আমরা বলছি যখন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে, আচ্ছা, তার আগে আমি একটু পরিচয় করে দিই। তো দ্রাবক আর দ্রবের মধ্যে অনেকে একটু কনফিউজ থাকে যে কোনটা দ্রাবক কোনটা দ্রব, ঠিক আছে? এগুলো কিন্তু আমার ক্লিয়ার থাকতে হবে। এগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। দেখো, দ্রাবকটা কি? ধরো পানি। পানিটা কি? পানিটা হচ্ছে একটা দ্রাবক। পানিটা কি? দ্রাবক, ঠিক আছে? আর দ্রবটা কি? একটা সলিউট। ওকে, দেখো দ্রবটা কি? চিনি, চিনি, ঠিক আছে? তাহলে দেখো দ্রাবক, তাহলে কি, সরি, এটা হচ্ছে কি দ্রবক, ঠিক আছে? তা আমি কি বলতেছি, দ্রাবক হচ্ছে কি পানি, আর এটা কি বললাম? দ্রব, দ্রব, ঠিক আছে? দ্রাবক আর দ্রব যখন একসাথে হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো কি দ্রবণ, অর্থাৎ একটা মিশ্রণ। যখন এই দ্রাবকে, হ্যাঁ, যখন এই দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে, হ্যাঁ, যে সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, যে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলবো কি সমসত্ব দ্রবণ। ক্লিয়ার?
ওকে, তাহলে আমরা বলেছি কি যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে ঠিক সেই পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো সমসত্ব দ্রবণ। তার অসমসত্ব দ্রবণটা কি? যে নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, যে নির্দিষ্ট তাপমাত্রায় কি কোনো দ্রাবকে যে সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি অসমসত্ব দ্রবণ। ক্লিয়ার? আবারও বলছি, যে পরিমাণ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে যে পরিমাণ সর্বাধিক দ্রব দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি অসমসত্ব দ্রবণ। ক্লিয়ার? ওকে, তারপর যাচ্ছে অতিপৃক্ত দ্রবণ। কি? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ কি? যখন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে যে সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা কি বেসিক ডিফারেন্স তিনটা করতে পারলাম? তিনটা বেসিক ডিফারেন্স যদি আমি করতে চাই তাহলে কি হচ্ছে দেখো, মানে দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা যদি সেই পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি সমসত্ব দ্রবণ। আর অসমসত্ব দ্রবণ কি? অর্থাৎ কোন দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা ছিল সেই পরিমাণ দ্রব থেকে যদি কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি অসমসত্ব দ্রবণ। ঠিক আছে? আর অতিরিক্ত দ্রবণ কি? যখন কোনো দ্রাবকে যে পরিমাণ সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো কি অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি এখন নেক্সট টপিকসে যাচ্ছি। নেক্সট টপিকস হচ্ছে দ্রাব্যতা। কি? দ্রাব্যতা। দ্রাব্যতাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, হ্যাঁ, একটি সমসত্ব দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রব প্রয়োজন হয় সেই পরিমাণ দ্রবের ভর সংখ্যা প্রকাশ করাকে কি বলবো? মৌলিক তার কি দ্রবণের দ্রাব্যতা। ঠিক আছে, তো দ্রাব্যতা যদি আমরা বলতে তাহলে আমরা দ্রাব্যতাকে কিভাবে প্রকাশ করতে পারি? দ্রাব্যতা ইকুয়াল টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইনটু 100। দেখো, এই যে দ্রাব্যতাটা এটা কিন্তু আমার এটা কিন্তু আমার মনে রাখতে হবে, কারণ আমি কিন্তু এই চ্যাপ্টার ম্যাথও করব। যখন আমি ম্যাথ করবো এটার রিলেটেড তখন কিন্তু আমার আমার কিন্তু এটা জানতে হবে। ঠিক আছে, সুতরাং আমাকে খুব ভালোভাবে এগুলো মেমোরাইজ থাকতে হবে। তো দ্রাব্যতা আমরা কি জানলাম? দ্রাব্যতা গ্রামে প্রকাশিত দ্রবের ভর বাই গ্রামে প্রকাশিত কি দ্রাবকের ভর ইনটু 100। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি জানলাম? এটা দ্রাব্যতা নাকি? ওকে, তো দ্রাব্যতা সম্পর্কে আমরা আইডিয়া হলো নাকি? আচ্ছা, তো একটা জিনিস দেখো, আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি যে দেখো, আমরা যখন দ্রব এবং দ্রাবক একসাথে করব, যখন দ্রাবকে দ্রবীভূত থাকে তখনই কিন্তু আমার হয়ে গেছে কি দ্রবণ। ঠিক আছে, এটা কিন্তু লিকুইড, দ্রবণটা কিন্তু লিকুইড হয় নাকি, তরল হয়। ধরো তুমি যে কি বললাম, ধরো এই যে পানি, হ্যাঁ, পানি হচ্ছে একটা দ্রাবক, তার মধ্যে যদি দ্রব আমি চিনি মিক্সড করি তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো যে দ্রবণ। ঠিক আছে, আবার বলতে পারি পানিতে যদি আমি লবণ মিক্স করি সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড ইউজ করছি, তাহলে কি হচ্ছে, আমি যদি মিক্সিং করি খুব ভালোভাবে তখন কিন্তু সেটা কিন্তু একটা দ্রবণ তৈরি হলো। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কোনটা কোন দ্রবণ। ঠিক আছে, ওকে, তো এখন আমরা কি বললাম, দ্রবণটা জানলাম, দ্রাবকও শিখলাম নাকি? দ্রাবক বলতে কি বুঝি? এখন যাচ্ছে কি আমরা দ্রাব্যতার নির্ভরশীলতা, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে।
দ্রাব্যতা নির্ভরশীলতা, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু আমি আগে পয়েন্ট আউট করি, তারপর আমরা ইন ডিটেলসে কথা বলবো। ফার্স্টে আমি বলতে পারি কি দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করছে? আমার দ্রব্যের প্রকৃতি। কিসের উপর নির্ভর করছে? দ্রব্যের প্রকৃতি। তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, তারপর হচ্ছে চাপ, তারপর হচ্ছে কি তাপমাত্রা। আবারও বলছি কি কি বিষয়ের উপর নির্ভর করছে? দ্রাব্যতা নির্ভরশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করছে? দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, চাপ আর কি তাপমাত্রা। ঠিক আছে, তো এখন আমি আলোচনা করতে গেলে যাব যে ফার্স্টে আমি আসছি কি দ্রব্যের প্রকৃতি। হ্যাঁ, দ্রব্যের প্রকৃতির উপর দ্রাব্যতা কিভাবে নির্ভর করে। দেখা যাচ্ছে আসলে দ্রব্যের প্রকৃতির উপর কিন্তু তাপমাত্রা দ্রব্যের প্রকৃতির উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করছে। ঠিক আছে, যেমন আমি একটা মানে যে কোনো বিষয়ে আমি একটা উদাহরণ দিলে সহজ হয়। হ্যাঁ, তো আমি দেখো আমি ফার্স্টে কিন্তু আলোচনা করছি এখন দ্রব্যের প্রকৃতি নিয়ে। ঠিক আছে, তো দ্রব্যের প্রকৃতি কি? দ্রব্য মানে কি? এই যে ধরো তোমার চিনি, হ্যাঁ, লবণ, হ্যাঁ, এগুলা নাকি। আচ্ছা, এখন আমি দেখো একটি নির্দিষ্ট পরিমাণ পানিতে আমি যদি কি নিব, যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই, হ্যাঁ, তো যে পরিমাণ দ্রবীভূত হবে তার থেকে কিন্তু বেশি দ্রবীভূত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো নিলাম। তো পানিতে কি হচ্ছে, পানি কিন্তু নির্দিষ্ট পরিমাণ আমি বললাম। দেখো নির্দিষ্ট পরিমাণ যদি আমি বলি, নির্দিষ্ট পরিমাণ পানিতে আমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, তখন দেখা যাচ্ছে যে পরিমাণ দ্রবীভূত হবে তার থেকে খুব বেশি দ্রবীভূত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে কি আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা বেশি। ক্লিয়ার? তার মানে বেশি দ্রবীভূত হচ্ছে, তার মানে আমি বলতে পারি কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রাব্যতা বেশি। বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বেশি। বলতে পারি? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি বুঝলাম কি দ্রব্যের প্রকৃতি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এটা আমি দ্রব্যের প্রকৃতিতে গেলাম। এখন যাচ্ছি দেখো দ্রব্যের প্রকৃতি, যদি এটা আমি সবটা আলোচনা করলাম কি দ্রব্যের প্রকৃতি দ্বারা। এখন দেখো আলোচনা করছি দ্রাবকের প্রকৃতি। দেখো দ্রাবকের প্রকৃতি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি এটা অনেক অবশ্যই দ্রাবকের উপর দ্রাব্যতা নির্ভর করবে। যেমন দেখা যাচ্ছে যে ইথানল পানিতে যে পরিমাণ জড়তা হয় তার থেকে কি ইথানল আমি কি করছি দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। যেমন দেখা যায় যে ইথানল অপেক্ষা পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কিন্তু অনেক বেশি। তাহলে আমি ইথানল কি পানিতে ইথানল অপেক্ষা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কি বেশি। একটা জিনিস খেয়াল করো, আমি আগে বলেছিলাম কি দ্রবের, এটা কিন্তু কনফিউজ করবো না, এটা কিন্তু দ্রবের প্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম। দ্রবের প্রকৃতির মধ্যে আমি বলেছিলাম যে একটি নির্দিষ্ট পরিমাণ পানিতে দুইটি কিন্তু আমি দ্রব্য আলোচনা করেছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে কোনটা বেশি দ্রবীভূত হয়ে যায়। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি দ্রবীভূত হয়, তাই আমি বলবো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা বেশি। আর এখানে এখন আমি আলোচনা করছি দ্রাবকের প্রকৃতি নিয়ে। ঠিক আছে, তো এখন আমি পানিতে কি নিচ্ছি ইথানল। পানিতে কিন্তু তাহলে ইথানল অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইড কি তার বেশি দ্রবীভূত হয়ে যায়, সুতরাং আমি সেটাকে বলবো কি ইথানল অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা অবশ্যই বেশি। ক্লিয়ার? ওকে, এখন যাচ্ছি তাপমাত্রা।
যাচ্ছি তাপমাত্রা। এখন যাচ্ছি তাপমাত্রা। দেখো দ্রাব্যতার উপর কিন্তু তাপমাত্রার প্রভাব ব্যাপক, হ্যাঁ, এবং বহুমুখী। কেন বিভিন্নমুখী কারণ হচ্ছে এখানে আমি যখন একটি দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। কিন্তু একই রকম ভাবে একই হারে কিন্তু সবকিছু হয় না। ধরো কোনো দ্রব্যের, এটা দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন কোনো তাপমাত্রা যখন আমি কোনো দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করছি, মিক্সিং করছি, তখন কিন্তু দেখা যাচ্ছে কি কোনো সেই যে দ্রবণটা হচ্ছে সেটা কিন্তু শীতল হয়ে যায়। যেমন কি হচ্ছে পানিতে, হ্যাঁ, পানিতে যদি আমি গ্লুকোজ, যেমন ওয়াটার, হ্যাঁ, ওয়াটার যদি আমি কি করি চিনি, হ্যাঁ, চিনি বা গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ আমরা জানি তো নাকি, গ্লুকোজের সঙ্গে চিনিস কি, গ্লুকোজের সঙ্গে তো আমরা জানি নাকি C6H12O6। তো এটাকে আমি গ্লুকোজে যদি আমি মিক্সিং আপ করি তখন কিন্তু কি অবশ্যই তোমরা এটা বাসায় করেছো না, রেগুলার আমরা এটা খাওয়া তো আমরা ইউজ করি নাকি। যখন আমরা পানিতে গ্লুকোজটা মিক্স করি তখন দেখা যাচ্ছে কি এই পানিটা কি শীতল হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। তখন এই যে শীতল হয়ে যাচ্ছে পানিতে, যখন আমি গ্লুকোজ মিক্স করলাম বা চিনি মিক্স করলাম, যে পানিটা যে শীতল হয়ে যাচ্ছে, তখন এই সিস্টেমটা হচ্ছে তাপহারী সিস্টেম। ঠিক আছে, তাপহারী সিস্টেম হচ্ছে, তাপ শোষিত হচ্ছে। তো এই যে এটাকে আমরা বলবো কি তখন যে দ্রাব্যতা, হ্যাঁ, তাপহারী সিস্টেমের দ্রাব্যতা কিন্তু কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রার সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার ধরো পানিতে আমি কি মিক্স করলাম, পানিতে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো যখন আমি মিক্স করব, তখন দেখা যাচ্ছে কি এই পানির যে মিশ্র দ্রবণটা সেটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কি তাপ উৎপাদী সিস্টেম। তাপ উৎপাদী সিস্টেমে কি হচ্ছে, তাপ নির্গত হচ্ছে। ঠিক আছে, তো তাপ নির্গত হচ্ছে, তখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তখন কি হচ্ছে যে দ্রাব্যতা তাপমাত্রার সাথে সাথে কি দ্রাব্যতার পরিমাণটা কিন্তু কি হয়, হ্রাস পায়। ক্লিয়ার? তখন আমরা কি বললাম, তাহলে অবশ্যই দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা কিন্তু ব্যাপক। এখন যাচ্ছি চাপ। এটা দেখো আমরা চাপ বৃদ্ধি করলে অবশ্যই চাপ দ্রাব্যতার উপর অবশ্যই নির্ভর করে, চাপের উপর। তো দেখা যাচ্ছে যে চাপ যখন আমরা বৃদ্ধি করছি তখন দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আমরা অনেক কিছু শিখলাম। যে দেখো দ্রবণ নিয়ে আলোচনা করলাম, দ্রাব্যতা নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে দ্রাব্যতার ইকুয়েশন শিখলাম, তারপর হচ্ছে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, হ্যাঁ, অনেক কিছু শিখলাম। তো এখন আমি বলেছিলাম যে একটু ম্যাথ করাবো। হ্যাঁ, এই ম্যাথ আমি একটু দেখিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো একটু ম্যাথ একটু দেখাই, একটা ম্যাথ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ম্যাথের সলিউশনটা করে দিচ্ছি। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড, কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর 75 গ্রাম ভরের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? দেখো আমি বলছি কি আমি বারবার বলছি, যখন তোমরা ম্যাথ করতে যাবে তখন কিন্তু আমার যে আমাকে যে এটা আসবে সেটা কিন্তু আমাকে ভালোভাবে আমার প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। দুই তিনবার আগে এই প্রশ্নটা পড়বে, তো তখন আস্তে আস্তে বুঝতে পারবে কি বলেছে। দেখো প্রথমে বলেছে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে আমাকে চেয়েছে কি দ্রাব্যতা। তো দ্রাব্যতার সূত্র আমরা শিখেছি। দ্রাব্যতার সূত্র কি? S = m/K
ক্যাপিটাল M মাইনাস M ইন্টু 100 নাকি। এখন এখান থেকে আমি খেয়াল করি যে এটা কি দ্রাব্যতা হচ্ছে S আমরা জানি, আর স্মল এমটা কি, স্মল এমটা হচ্ছে কিসের ভর, দ্রবের ভর। কিসের ভর, দ্রবের ভর। সোডিয়াম ক্লোরাইডে কি দ্রবের ভরটা কি কত 20 গ্রাম, এটা কিসের ভর, এই যে দ্রবের ভর, ঠিক আছে। আর আর এটা কি সোডিয়াম ক্লোরাইডের যে 70 গ্রাম ভর সেটা কিন্তু আমার ঠিক দ্রবণের ভর। সোডিয়াম ক্লোরাইডে কি আমার দ্রবণের ভর হচ্ছে কি টোটাল আসছে কি ক্যাপিটাল M 75 গ্রাম নাকি। আরেকটা জিনিস খেয়াল করি, আমাকে এখানে কিন্তু বলেছে কক্ষ তাপমাত্রা নাকি, এটা আমি একটু খেয়াল রাখবো যে আমার তাপমাত্রা কি ইন্ডিকেট করছে। ওকে, এখন আমি দেখি এস, তো আমার এখানে কি আমি মানগুলো বসাই 20 বাই M ওর মান হচ্ছে 75 গ্রাম মাইনাস 20 ইন্টু 100। তো আমি যদি ক্যালকুলেশন করি তখন আমার ক্যালকুলেশনে টোটালে আসবে কত 36.36। তাহলে আমার কি আসতেছে, এটা দ্রাব্যতার পরিমাণ। ক্লিয়ার? ওকে, তো আশা করি বুঝতে পেরেছো ম্যাথ। তো আমি আজকে অনেক কিছু শিখলাম। আজকে টপিকসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর যেই ম্যাথটা আমি করে দেখালাম এরকম ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে, বাসায় অনেক আছে এরকম, এত টেনশন ভয়ের কিছু নেই, করতে থাকো। আর আমি যে কথাটা সবসময় বলি যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে, কারণ আজকের পড়াটা কিন্তু আজকে কমপ্লিট করলে আমি সামনের ক্লাসটা এগোতে পারবো, ঠিক আছে। তো না হলে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে, তাই প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করবে, দেখবে সামনের ক্লাসটা ভালো লাগছে, ঠিক আছে। তো ভালোভাবে পড়ালেখা করো, ঠিক আছে, প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করো। তো আবার নেক্সট ক্লাসে হাজির হবো, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো।